আগের দিনের ভিডিওতে আমরা পড়েছিলাম যে কোষ ঠিক কতটা ছোট হতে পারে, আর আজকে পড়ব কোষ কত রকমের হতে পারে। তাহলে চলো হোলির আগে আমরা কোষেদেরই রঙিন দুনিয়ায় হারিয়ে যাই। তো দেখো, এক্স্যাক্টলি আমরা যদি বলি যে কোষ ঠিক কত রকম হতে পারে, তার আগে আমাদের প্রথম কি বুঝতে হবে? তার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে কোষের এই এত রকম হওয়ার পেছনে কারণটা কি, আর কি কি ভিত্তির ওপর তারা এত রকমের হয়। তাহলে প্রথমে আগে বুঝবো কি কি ভিত্তির ওপর হয়। তো দেখো ভাই, বেসিক্যালি আমরা যদি বলি কি কি ভিত্তির ওপর হয়, আকারের ওপর হয়। দাঁড়াও এক সেকেন্ড, পেনটা নিয়ে নিই। আকারের ওপর হয়, আর কিসের ওপর হয় বাবা? আকৃতির ওপর হয়। এখন এই দুটো জিনিস শুনতে সমান, কিন্তু আসলে কি তারা সমান? আকার আকৃতি মানে কি? আকার মানে হচ্ছে বেসিক্যালি যাকে দৈর্ঘ্যে প্রস্থে মাপা যায়, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, উচ্চতা, এই সব যেখানে দেখা যায়। তো যেমন কি, ধরো এটা আয়তাকার, তাই না? তাহলে আকার, ওকে। এটা ধরো স্কোয়ার বা ঘনকাকার, তো এরা হচ্ছে আকার। আর আকৃতি মানে হচ্ছে কেমন দেখতে। মানে আকার মানে কি, ধরো কে লম্বা, কে বেঁটে, এইটুকু। আকৃতি মানে হচ্ছে কে মোটা, কে খাটো, কে রোগা। এই যে আকৃতি, আকৃতি রকমারি হতে পারে। আকার কিন্তু কয়েকটা সেম, মানে কয়েকটাই আকার হতে পারে, ঠিক আছে? যাই হোক, আমি তোমাদের জ্যামিতি পড়াচ্ছি না, কিন্তু আকার আর আকৃতির ওপরেই বিষয়টা দাঁড়িয়ে। ওকে, যেমন এটা হচ্ছে গোলাকার, আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এবার পরের স্লাইডে আমরা পড়বো যে আকার আকৃতির ওপর তো বৈচিত্র্য দেখা যায়, বুঝলাম, কিন্তু বৈচিত্র্য দেখা যায় কেন? তো দেখো, একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝবো, খুব মজার উদাহরণ। তোমরা স্ক্রিনে দুজনকে দেখতে পাচ্ছ, আশা করছি নামটা তোমরা জানো। একজন হচ্ছেন কি বিজ্ঞানী, একজন হচ্ছেন বিজ্ঞানী আইনস্টাইন, তাই তো? একজন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন, ওকে, যার দেওয়া সূত্রগুলো তোমাকে পড়তে হবে বলে তোমার সিলেবাসের একটু এক্সট্রা লোড বেড়ে গেছে। যাই হোক, আর ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটের কিং, কি কিং কোহলি বা বিরাট কোহলি। এখন ঘটনা হচ্ছে এই দুজন হচ্ছে একদম বিপরীত মেরুর লোক, তাই জন্য আমরা এই দুজনকে নিয়ে নিয়েছি বুঝবো বলে। তো আইনস্টাইন আর বিরাট কোহলি কি বুঝতে পারি এদের থেকে কোষের বৈচিত্র্যের কারণ? দেখো, আগে তুমি বলো যে আইনস্টাইন কি করতেন। আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন, আর বিরাট কোহলি হচ্ছে ক্রিকেটার বা খেলোয়াড়। তাহলে দেখো, বেসিক্যালি আইনস্টাইন কিন্তু মোটা সোটা গাবলু গুবলু দেখতেই পাচ্ছি। উনি বসে বেসিক্যালি কি ভাবতেন না, আমাদের মহাপৃথিবীতে কি হচ্ছে, মহাকাশে কি হচ্ছে, এইসব নিয়ে উনি কিন্তু ভাবনা চিন্তা করতেন, তাই তো? তাই এই যে উনি ভাবনা চিন্তা করেন বা করতেন, তার জন্য তো ওনাকে রোজ সকালবেলা উঠে ডন বৈঠক দেওয়ার কোনো ব্যাপার নেই। তার মানে উনি কি, উনি বেসিক্যালি যা ওনার কাজ সেই অনুযায়ী ওনার গঠনটা, বুঝতে পারলাম? মানে আইনস্টাইনের কাজ যদি বিজ্ঞানী হওয়া হয়, তাহলে তো তার রোজ সকালবেলা উঠে 10 কিলোমিটার দৌড়ানোর কথা না, বা বিরাট কোহলির মতো একদম প্রপার ভেজ ডায়েট, এক্সারসাইজ, সঠিক সময় ঘুম, কোনোটারই দরকার না। জাস্ট শরীরটা রাখা নিয়ে দরকার, আর ভাবা নিয়ে দরকার। কারণ আইনস্টাইন মাথার দিক থেকে বেশি বুদ্ধিমান, তাই না? আইনস্টাইন মাথার দিক থেকে বেশি বুদ্ধিমান, যেটা আমরা দেখতে পাচ্ছি। তার জন্য ওনার যে কাজ বা তার জন্য ওনার যে দেহ, সেই দেহের গঠন কিন্তু ততটাও বিরাট কোহলির মতো হবে না, খুব স্বাভাবিক। কম্পেয়ার টু বিরাট কোহলি, বিরাট কোহলি সকালবেলা উঠতে পারে, খেতে পারে, কিন্তু আসলে কি আইনস্টাইনের মতো একগাল ভেবে ভাবতে পারবে? আলোর গতিবেগে কাউকে যদি ছুঁড়ে মারি, তাহলে এক্স্যাক্টলি সেটা কোন ইউনিভার্সে গিয়ে পড়বে ভাবতে পারবে না। তাহলে সেই জন্যই আমরা বলতে পারি বুদ্ধির দিক থেকে, মানে আইনস্টাইনের লেভেলে বুদ্ধি বা ইন্টেলিজেন্স যেটাকে বলে, সেদিক থেকে বিরাট কোহলি পিছিয়ে। কিন্তু ফিটনেসের দিক থেকে তো মাশাল্লাহ, বিরাট কোহলির মতো ফিট লোক হয়ই না, তাই না? CR7 আর বিরাট কোহলি আলাদা এক্সাম্পল সেট করে ফিটনেসের, তাই না? তাহলে দেখো কি বুঝলে, বেসিক্যালি বুঝলে যার যেমন গঠন তার তেমন কাজ। কি বুঝলে কোষের বৈচিত্র্যের কারণ হিসেবে? যার যেমন গঠন তার তেমন কাজ। ইয়েস, এটাই তো বলছি। তার মানে এই জন্যই কোষের এত রকম বৈচিত্র্য দেখা যায়। পৃথিবীতে যে যত রকম বিচিত্র বিচিত্র কোষ আছে, যেটা আমরা পরের স্লাইডে পড়তে শুরু করব, তার বেসিক কারণ হচ্ছে তাদের গঠন এবং কাজ। তাহলে চলো পরের স্লাইড থেকে কোষের আকৃতিগত বৈচিত্র্যের পার্থক্যগুলো পড়ি। কি কি রকমের আকৃতি হয় কোষের? তাহলে দেখো কি কি রকমের আকৃতি হয়, আমি সুন্দর করে বানিয়ে এনেছি। জাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে আমি লিখিয়ে লিখিয়ে পড়বো, এবং আমি তোমাদের বলবো যে অবশ্যই অবশ্যই করে কিন্তু নোট করো, তাহলে তোমরাই ভালো করে জিনিসটা শিখতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কস পেতে পারবে। তাহলে চলো, কি দেখতে পাচ্ছি? এটা গোল টবলা, একটা বেশ গোল কোষ। এটার নাম কি? বেসিক্যালি এটার নাম হচ্ছে
অ্যাডিপোজ কোষ। কি নাম? অ্যাডিপোজ কোষ। ওকে, মানে বেসিক্যালি অ্যাডিপোজ বলে একটা কলা আছে, তার কোষের নাম হচ্ছে অ্যাডিপোজ কোষ। এবার দেখো ভালো করে, কি দেখতে পাচ্ছ না অবস্থান। অ্যাডিপোজ কলা কোথায় অবস্থান করে? বেসিক্যালি আমাদের স্কিনে অবস্থান করে। ওকে, আমাদের ত্বকের নিচে অবস্থান করে। কাজ কি হবে দাদা? বেসিক্যালি অ্যাডিপোজ কোষে তুমি যদি খেয়াল করো, এই যে হলদে হলদে অংশটা দেখছো না, এই হলদে হলদে অংশটা হচ্ছে বেসিক্যালি ফ্যাট বা লিপিড। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। বেসিক্যালি আমাদের শরীরে যত ফ্যাট বা লিপিড, এই যে শীতকাল গেল, ঠিক আছে, পিকনিক হলো, কারুর বিয়ে হলো, মামার বিয়ে, কাকার ছেলের অন্নপ্রাশন, এর জন্য প্রচুর পাঁঠার মাংস, এটা ওটা সেটা খেয়েছো, তাহলে সেই চর্বিটা যাবে কোথায় ভাই? সেটা বেসিক্যালি এই তোমারই অ্যাডিপোজ কোষগুলোতে চর্বি হিসেবে সঞ্চয় হয়। ঠিক আছে, তাহলে আমরা তো বুঝেই গেলাম অ্যাডিপোজ কলার কাজ কি। কাজ হবে হচ্ছে লিপিড সঞ্চয় হলো। আর আকৃতি পরিষ্কার দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? গোলাকার। তাহলে চলো, ফার্স্ট কোষটা হয়ে গেল। এবার এই দুটো কি, এর কি মাথায় আঁচড়ানো চিরুনি নাকি? না না, এরা মাথায় আঁচড়ানো চিরুনি নয়। বেসিক্যালি এই কোষটাকে রডের মতো দেখতে বলে এটাকে বলে রড কোষ, আর এই কোষটাকে কোণের মতো দেখতে বলে একে বলে কোণ কোষ। বুঝতে পারলাম? তাহলে রড আর কোণ, এখন এই রড কোণ এরা কোথায় থাকে? বেসিক্যালি এই রড ও কোণ কোষ থাকে কোথায় না আমাদের চোখের রেটিনাতে। ওকে, চোখের রেটিনাতে আমরা রড আর কোণ কোষকে দেখতে পাই। রেটিনা কি সেটা আমরা পরের ক্লাসে জানবো। ধরে নাও চোখের একটা লেয়ার যার মধ্যে এই রড আর কোণ কোষ থাকে। এবং বলে রাখি, রড আর কোণ কোষের জন্যই তুমি কোনো জিনিসকে দেখতে পাও। ঠিক আছে, তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যতদূর চোখ যায়, এই যতদূর চোখ যায় সেই চোখের দৃষ্টি আসে বেসিক্যালি রড আর কোণ কোষের জন্য। তাহলে রড কোষ আর কোণ কোষের কাজ কি হবে? দেখতে সাহায্য করা, দেখতে সাহায্য করা। ওকে, আকৃতি কি দেখতেই পাচ্ছ, রডের আকৃতি রডের মতো, কোণের আকৃতি কোণের মতো, তাই না? দেখো একটা অদ্ভুত এই শেপটা খেয়াল করছো, একটা এরকম ত্রিভুজ ফর্ম হচ্ছে না, তাই না? আইসক্রিমের সেই কাপটাকে যদি উল্টো করে বসাই, শঙ্কু, তাই না? তাহলে হয়ে গেল। দেখো ফার্স্ট স্লাইড কমপ্লিট। চলো পরের স্লাইডে চলে যাই। তো পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইরকম আরো দুটো কোর্স নিয়ে নিয়েছি। হ্যাঁ, এগুলো সবই শর্ট কোশ্চেন করবে, এটা মাথায় রাখবে কিন্তু। ওকে, এগুলো সব শর্ট কোশ্চেনের। ওকে, তাহলে চলো কি দেখতে পাচ্ছি দেখি। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা সেই পাথরের মতো কোষ। ইয়েস, এটাকে পাথর কোষই বলে। এটার নাম হচ্ছে প্রস্তর কোষ। এবার তুমি ভাববে এ আবার দাদা কি শেখাচ্ছে রে বাবা, পাথরের কোষ? পাথর আবার আমাদের শরীরে কোথায়? হ্যাঁ বাবা আছে, গল ব্লাডারের পাথরের কথা বলছি না কিন্তু। এই পাথর বেসিক্যালি আমাদের বললে ভুল হবে, জীবের শরীরেই থাকে, উদ্ভিদে থাকে। মানে তুমি যে ফলগুলো খাও, ধরো এই যে নাশপাতি, আপেল, পেয়ারা, এই যে ফলগুলো, এগুলোকে কামড়ালেই দেখবে একটা ক্রাঞ্চ হয়। হ্যাঁ, আর দাঁতে ব্যথা থাকলে তো গল্প শেষ, ছেড়ে দাও। কিন্তু এই ক্রাঞ্চটা হয় বেসিক্যালি এই প্রস্তর কোষের জন্য। কথাটা বোঝাতে পারলাম? তোমরা নিশ্চয়ই ক্লাস 7-এ পড়েছো যে একটা ফলের বেসিক্যালি বীজ থাকে, এবং বীজটাকে কভার করার জন্যই এই ফলের খোসা বা ফলের এই অন্তঃস্থক বা যা যা হয়, তাই না? তাহলে এইখানেই এই ফলত্বকে কিছু কিছু ফলের বেসিক্যালি কোষগুলো প্রস্তর বা পাথরের মতো হয়ে যায়, যাতে সে হাইয়েস্ট প্রোটেকশন দিতে পারে তার বীজটাকে। তাহলে এটাই কাজ হবে প্রস্তর কোষের। বোঝা গেল কেন তারা পাথরের ন্যায় শক্ত, তাই না? তাহলে অবস্থান কি হবে? ফলত্বক। অবস্থান কি হবে? ফলত্বক। কিন্তু সব ফল নয়। আজকে কি সবেদা বা কলার ক্ষেত্রে আছে? তা নেই। বেসিক্যালি আমরা বলতে পারি নাশপাতি, ওদিক থেকে আর কার নাম লিখতে পারি, আপেল, পেয়ারা, এরকম ফলগুলোর ক্ষেত্রে কাজ কি হবে? বীজের প্রতিরক্ষা। আকৃতি কি? প্রস্তরের আকৃতি প্রস্তরের মতো, তাহলে লেখো প্রস্তর সদৃশ। ডান। এবার আবার এরা কারা দাদা? এ কি আমাদের কমলা লেবু নাকি? না না ভাই, কমলা লেবু নয়। বেসিক্যালি এরা হচ্ছে ব্যাকটেরিয়ার 3টে শেপ। ওকে, তাহলে এরা কোন কোষ? এরা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। কারেক্ট। তো আমরা কি কি শেপ দেখতে পাচ্ছি চলো। এটা কি? একটা দাঁড়ির মতো দেখতে, দণ্ডাকার। ওকে, যা দেখলাম লিখে ফেলি।
এটা কেমন দেখতে রে ভাই? গোলাকার। আর এটা কেমন দেখতে? কিরকম? এটা সেই সাপের মতো না? এটাকে বলে সর্পিলাকার বলা যায়, বাট এটাকে অ্যাকচুয়ালি বলে কমাকৃতি, কমা। ওকে, কমাকৃতি। ওকে, তাহলে এইগুলোই হচ্ছে। আর ব্যাকটেরিয়ার অবস্থান আমরা কি লিখবো? এ তো আকাশে বাতাসে সর্বত্র, তাই না? ভগবান আমরা বলি অমনি প্রেজেন্ট বা সর্বত্র, আর এই ব্যাকটেরিয়া কোষও সর্বত্র। হ্যাঁ, যেখানে অক্সিজেন নেই সেখানেও এ থাকে, পড়াবো অণুজীবের জগৎ চ্যাপ্টারে। যাই হোক, আর কাজ, কাজ এখানে অ্যাজ কিছু নেই, আর আকৃতি তো অলরেডি আমি লিখিয়ে দিয়েছি, তাই না? তাহলে দেখো এই ধরনের কোষও পাওয়া যায়। পরের স্লাইডে চলি, চলো। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কোষের ছবি, এবং তারা আবার একজন সবুজ। আর সবুজ মানে কি? হ্যাঁ, সবুজ মানে হচ্ছে উদ্ভিদ। চলো, তাহলে এই যে একটা এরকম রিবন টাইপের দেখতে, এই রিবন টাইপের দেখতেটার নাম কি রে বাবা? বেসিক্যালি এর নাম হচ্ছে স্পাইরোগাইরা। কি নাম? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি? স্পাইরোগাইরা হচ্ছে একটা শ্যাওলা। শ্যাওলা কি রে ভাই? শ্যাওলা হচ্ছে একটা উদ্ভিদ, জানি আমরা এটা। তাহলে অবস্থান, ডেফিনেটলি শ্যাওলা কোথায় থাকবে? জলেই থাকবে, তাই না? জলজ লেক। কাজ, একটা জীবের যা কাজ হয়, এটা লেখার কিছু নেই। হ্যাঁ, বেঁচে থাকা, এটাই কাজ হতে পারে। আকৃতি রিবন সদৃশ। কি হবে? রিবন সদৃশ। ওকে, রিবন সদৃশ হয়ে গেল। তাহলে এবার দেখ, এবার এই কোষটাকে দেখ, এ আরো মজাদার। এর আবার কোনো আকারই নেই। ভালো করে দেখ বাবা, এই কোষটার কোনো আকারই আমরা দেখতে পাচ্ছি না। পাচ্ছি কি? আমি তো পাচ্ছি না। তো এই কোষটা একটা অদ্ভুত কোষ। এই কোষের আকার তাহলে কি বলবো? এটা তো প্রথম কথা। বেসিক্যালি যার কোনো আকার নেই তাকে আমরা বলি অনিয়তাকার। কোষটার নাম কি পরে বলছি, আগে দেখ এই কোষটার আকারটাই হচ্ছে কোনো আকার নয়, অনিয়তাকার। এবং এই কোষটা হচ্ছে বেসিক্যালি অ্যামিবার কোষ। ওকে, এর সঙ্গে আবার দেখা হবে তোদের পরের ক্লাসগুলোতে। একটা মানে খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং কোষ। যাই হোক, সেই অ্যামিবা। আর এই অ্যামিবার কোষ বেসিক্যালি অনিয়তাকার হয়, ঠিক আছে? তো অবস্থান কি হবে? অবস্থান বেসিক্যালি জলজও হতে পারে, মূলত জলজ প্লাস স্থলজ লিখে রাখ। হ্যাঁ, আর কাজ, কাজ অ্যাজ সাচ কি হবে? জীবের কাজ বেঁচে থাকা, স্বাধীন জীব, ওর মতো জীবন নির্ধারণ করবে। আমরা কি ঠিক করে দিতে পারি ও কিভাবে বাঁচবে? বোঝা গেল? তাহলে সুন্দর করে নিলাম। চলো পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখ, আরো দুটো প্রাণী কোষের ছবি আমরা পেয়েছি। প্রাণী কোষ, ইয়েস। চল তো দেখি কি এগুলো। দেখ বাবা, এইটাও কিন্তু দেখ অনিয়তাকার। ভাগ কর। কি করে বুঝবো কোনটা নিয়তাকার কোনটা অনিয়তাকার? কোনো বিভাগ করলে যদি চারটে অংশ সমান না হয় তাকেই বলবো অনিয়তাকার। তো দেখ বাবা, এটাও কিন্তু একটা প্রাণী কোষ, এবং এর নাম হচ্ছে, ইয়েস, এর নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। ইয়েস, শ্বেত রক্তকণিকা। কি ব্যাপারটা শ্বেত রক্তকণিকার? কেন এরকম হয় সেটা আমরা যদিও পরের স্লাইডে দেখবো। শ্বেত রক্তকণিকা বেসিক্যালি আমাদের শরীরের রক্তের মধ্যে থাকা একটা কোষ। এ বেসিক্যালি আমাদের অনাক্রমতা দেয়। অনাক্রমতা কাকে বলে? না, শরীরের বাইরে ও ভেতরে প্রচুর অণুজীব বা জাম, সেই জাম রে যেটার জন্য করোনা হলো, তাহলে সেই সব কিছু আমাদের শরীরকে সবসময় আক্রমণ করার চেষ্টা করছে। যেমন পাকিস্তানের লোকজন ভারতে আক্রমণ করার চেষ্টা করছে, তো আমাদের আর্মি তো সবসময় আমাদের বাঁচাচ্ছে, and we should salute them। তাহলে সেরকমই আমাদের WBC হচ্ছে আমাদের শরীরের আর্মি, যারা আমাদের শরীরকে বাঁচাচ্ছে, এবং এই প্রসেসটাকে বলে হচ্ছে WBCর অনাক্রমতা। বাংলায়, ইংরেজিতে বলে তো ইমিউনিটি। ওকে, তাহলে অবস্থান কোথায় হবে বলে দিলাম, রক্ত। ওকে, কাজ কি হবে? অনাক্রমতা প্রদান, অনাক্রমতা প্রদান। ওকে, আর আকৃতি কি হবে? কোনো আকৃতি নেই, অনিয়তাকার। ওকে, বাই দ্য ওয়ে অনিয়তাকার কেন? এটাও তো প্রশ্ন আসতে পারে নাকি? বেসিক্যালি এই অনিয়তাকার, তার কারণ হচ্ছে এই যে এই ছবিটা দেখো ভালো করে, মজাদার জিনিস দেখো। কেন এই অনিয়তাকার? যা চলছে না কেন রে? এই দেখ, দেখতে পাচ্ছিস কি হচ্ছে? দেখ, শ্বেত রক্তকণিকা নিজের সমস্ত কিছু বাড়ালো এবং বাড়িয়ে আলটিমেটলি ধরে নিল। আবার দেখ, আরে বাবা পুলিশ তো, আর্মি তো, চোরকে ধরতে হবে তো। দেখ কেন অনিয়তাকার, কারণ ও একটাই কথা বলছে, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। তো ও নিজের শেপ পাল্টে যাচ্ছে যাতে
শরীরে একটাও করোনা ভাইরাস না ঢোকে। বোঝা গেল? চলো তাহলে এবার হচ্ছে লোহিত রক্তকণিকা। আবার আমরা আমাদের আগের স্লাইডে ফিরে যাই। দেখ বাবা, অ্যানিমেশনের সাহায্যে মজা করে পড়তে হবে, পড়াশোনাটা মজার, পড়াশোনাটা কিন্তু দুঃখের বা চাপের নয়, ঠিক আছে? তো চলো দেখি আমরা যেটা বলছি, যে এখানে লোহিত রক্তকণিকা বলেই দিলাম, কারণ কেন কি বাবা, লাল তো, লাল রক্তকণিকা। ওকে, তাহলে এটাকে বলে লোহিত রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকার অবস্থান কোথায় হবে? সেম হবে, কোনো আলাদা কিছু নয় বাবা, রক্তই হবে। কাজ কি হবে? বেসিক্যালি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা। এবং তোরা তো জানিস, আমি তো প্রথম স্লাইডেই বলে ফেলেছি, কাজ আর গঠন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আরবিসির এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বহন করার সঙ্গে নিশ্চয়ই তার কোনো গঠনের সম্পর্ক আছে, সেটাও ভিডিওতে দেখবো। চল দাঁড়া, আগে আকৃতিটা লিখে দিই। তাহলে আকৃতি কি হবে এখানে? দ্বি অবতল, দ্বি অবতল। ওকে, চ সুন্দর করে আমরা পরের ভিডিওটাতে দেখে নিই যে অ্যাকচুয়ালি আরবিসি কেন এরকম অদ্ভুত শেপ নিয়ে। চলো লেটস আন্ডারস্ট্যান্ড ইট। দাঁড়া, দেখ, দেখতে পাচ্ছিস একটা ব্লাড ভেসেলের মধ্যে, একটা রক্তনালীর মধ্যে কি সুন্দরভাবে এরা স্কুইজ করে হালকা করে ঢুকে যায়। আজকে যদি এরা ওরকম না হতো, এরা যদি গায়ের জোরে ঢুকতে চাইতো, রক্তনালীটা ফেটে যেত, স্ট্রোক হয়ে আমরা ওপরে। তার জন্য দেখ কি সুন্দরভাবে এই শেপটাকে ইউজ করে টুকুস করে ঢুকে যাচ্ছে। বুঝতে পারলি? তাহলে বায়োলজিটা মজার, বায়োলজিটা বোঝার, মুখস্থের নয়। চল তাহলে পরের স্লাইডে আবার যাই। ওকে, তাহলে এবার আমাদের কাছে স্লাইড আর একটা দুটোই আছে পড়ানোর জন্য। হ্যাঁ, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট, আর যে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবি, কারণ জানাটাই পড়াশোনা, মুখস্থটা নয়। ওকে, চলো তাহলে এবার আমরা এখান থেকে আবার একটু কালিটা সিলেক্ট করে নিয়ে বুঝিয়ে দিই। কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একে, এ হচ্ছে পেশি কোষ। কি কোষ? পেশি কোষ। ওকে, পেশি কোষ কি করে? পেশির মাধ্যমে কি করো? এই যে আমি কথা বলছি তুমি দেখছো, হ্যাঁ, এক্ষুনি মা ডাকলে উঠে চলে যাবে। তাহলে এই যে যাচ্ছো আসছো, হাত পা নাড়াচ্ছ, এইটাকে বলে চলন গমন। কি বলে রে ভাই? চলন গমন। ওকে, চলন মানে হচ্ছে একই জায়গায় থেকে হাত পা নাড়ানো। আমি এভাবে এভাবে কথা বলছি, এভাবে কেউ কথা বলে না, মানে এভাবে এভাবে লিখছি একটা জায়গায় দাঁড়িয়ে। আর গমন মানে এই দেখ, আমি এগিয়ে চলে এলাম, পিছিয়ে চলে গেলাম। বোঝা গেল? আর কি বলছে? অবস্থান। অবস্থান পেশিকোষের কোথায়? অবশ্যই আমাদের শরীরে পেশিতেই হবে, নিশ্চয়ই, খুব স্বাভাবিক। পেশিকোষ আর কি কোথায় থাকবে? পেশিতেই থাকবে। আকৃতি, আকৃতি হচ্ছে মাকু সদৃশ। আকৃতি হচ্ছে মাকু সদৃশ। বোঝা গেল? আর এরপর আচ্ছা, পেশিটাও মাকু সদৃশ কেন, সেটা তো প্রশ্ন আসছে। দাঁড়া, এরপর হলে হবে না, আগে ভিডিওটা দেখিয়ে দিই। দেখ এখানটা খেয়াল কর, এই ভিডিওটা খেয়াল কর, কেন পেশি মাকু সদৃশ। দেখ শেপের সঙ্গে কাজের কি মজাদার সম্পর্ক। এই দেখ এভাবে কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স করে, তাই না? সালমান খানের বাইসেপটা তো আমরা দেখি, তো সেরকমই এই কন্ট্রাকশন রিল্যাকশন আর একবার দেখে নে। এই দেখ, এই কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাকশন যেটা করে, তার জন্যই এর আকারটা এই ধরনের। বোঝা গেল? চলো তাহলে এবার এবার কি, এবার হচ্ছে নিউরন। ইয়েস, নিউরনের ব্যাপারটা একটু আমরা বুঝে ফেলি। চল, নিউরনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, নিউরনকে স্নায়ু কোষও বলতে পারিস, ঠিক আছে? নিউরনকে স্নায়ু কোষও বলতে পারিস, আর বিদেশি হলে বলবি নিউরন, ঠিক আছে? তো এই নিউরন, নিউরনের অবস্থান কোথায়? খুব সহজ, স্নায়ুতন্ত্র, তাই না? ইভেন এখানে যেটা পেশিতে লিখেছিস না, এটা পেশি তন্ত্র করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই কিন্তু। হ্যাঁ, আর স্নায়ুতন্ত্র কাজ কি হবে? কি করে স্নায়ু? বল ভালো করে ভেবে। আরে বাবা, এই যে তুই আমায় দেখছিস, হ্যাঁ, ভাবছিস কিছু, হ্যাঁ, সঙ্গে যদি লিখিস খুব ভালো হয়। এই যে তুই কোঅর্ডিনেট করছিস বডির পেশির সঙ্গে, তোর মাথার সঙ্গে, তুই সমস্ত কিছুকে একসাথে আনছিস, একসাথে আনলেই তো কাজটা হবে। তাহলে স্নায়ুতন্ত্রের কাজ সেইটা। তার মানে বডিতে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে। কি করে রে? নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে। বোঝা গেল? তাহলে কি করে? নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে। আর আকৃতি কি? দেখতেই পাচ্ছিস, মোটামুটি এটা তার সদৃশ, তার সদৃশ। এবং এটা সত্যিকারের বডির তার, জানিস তো, যখন পড়াবো স্নায়ুতন্ত্র ক্লাস 10-এ বুঝতে পারবি, তারের মতোই বেসিক্যালি। কারণ কি, বেসিক্যালি তারের মাধ্যমেই তো ধর পাখা চলে, আলো জ্বলে বা ইত্যাদি হয়, তেমনি বডিরও তার, এগুলো বিভিন্ন অঙ্গের সাথে কানেক্টেড। যখন যেখানে থেকে খবর নিয়ে আসা নিয়ে নেয়, যখন যেখানে নির্দেশ পৌঁছে দেওয়ার সেটা পৌঁছে দেয়।
কি বিউটিফুল সিস্টেম, তাই না? তাহলে চল মোটামুটি তো আমরা শেষের দিকে এগিয়ে গেছি। স্নায়ুতন্ত্রের কাজটাও এর আকারের সঙ্গে একটু বুঝে নিই। আমরা তো দেখিয়ে বোঝাই, আমরা তো মুখস্থ করাই না। চল এই দেখ, দেখেছিস? যা কি হলো রে? এই দেখ, দেখেছিস ইলেকট্রিকটাকে কিভাবে দিচ্ছে, ইলেকট্রিকটাকে কিভাবে বহন করে দিচ্ছে। আবার দেখ কতটা ফাস্ট, দেখ এর থেকে অনেক বেশি ফাস্ট, সেই জন্যই তুই কথা শুনতে পাচ্ছিস বা বলতে পারছিস। দেখ, বুঝতে পারলি? তাহলে নিউরনের কাজটা এই জন্যই নিউরনটা এরকম। আর লাস্ট আমাদের কাছে আছে হচ্ছে আকৃতির ওপর যদি বলিস, হ্যাঁ আরো দুটো কোর্স আমাদের কাছে আছে যেখানে শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, আর মনে রাখবি আমি যা লিখিয়ে দিচ্ছি ওটাই হাইয়েস্ট, ওর বাইরে তো কোশ্চেন করবে না, ঠিক আছে? চিন্তা করার কিছু নেই, জাস্ট যেটা পড়াচ্ছি সেটা একটু মাথায় রাখ, আর কিচ্ছু তোদের কাছে আমার রিকোয়েস্ট নয়। ওকে, তো কি দেখতে পাচ্ছি? এই যে ষড়ভুজ টাইপের, এটা কি ষড়ভুজ না, মোটামুটি এটা অষ্টভুজ, ধরে নিলাম ষড়ভুজ আর কি, ছবিটা একটু কাছাকাছি আর কি আছে, এক্স্যাক্টলি ঠিক নয়। তাই ষড়ভুজাকার কোষটার নাম হচ্ছে ভাজক কলার কোষ। এবার তোর মাথায় আসছে দাদা এই নিয়ে আবার কি নি, ভাজক কলা আবার কে? এটা হয়তো বুঝবি না। ভাজক কলা কিছুই না, মানে উদ্ভিদ তো বাড়ে, কমপ্ল্যান খেলে আমরা কি বলি, দেখো আমি বাড়ছি মামনি। তো এও বাড়ে, উদ্ভিদও বাড়ে, উদ্ভিদ কাউকে বলতে পারে না সেটা আলাদা ব্যাপার। তো উদ্ভিদ যে কোষের জন্য বাড়ে তার নাম হচ্ছে ভাজক কলার কোষ, এটুকু জাস্ট মনে রাখ। আর উদ্ভিদের ভাজক কলার কোষ অবস্থান কোথায় করে? মূলত উদ্ভিদের আমরা বলতে পারি কোথায় বলতো, বিটপ শীর্ষে, বিটপ শীর্ষে বা ধর মূলের শীর্ষে, এই এই জায়গাতে মোটামুটি উদ্ভিদের এটা অবস্থান করে, ঠিক আছে? এবার হচ্ছে কাজ। ওকে, কাজ কি নিশ্চয়ই আমরা বুঝেছি, বৃদ্ধি, বৃদ্ধি। ওকে, আকৃতি দেখতেই পাচ্ছি ষড়ভুজাকার, মানে ছটা বাহু। আর লাস্ট আমাদের আকৃতির যে স্লাইডটা আছে আমাদের এখানে, কি মনে হচ্ছে এদের দেখে? পাইপ। তুই বলি পাইপ করতে গেল ভাই, পাইপ তো বাড়িতে থাকে তাই না, অ্যাপার্টমেন্টে থাকে না? না, ডেফিনেটলি থাকে, কিন্তু এই পাইপ আমাদের গাছের কোষেও থাকে, মাথায় থাকবে। এই গাছের কোষের পাইপগুলো হচ্ছে বলা হয় সংবহন কলার কোষ। সংবহন মানে কি? পাইপ যা করে সেই সংবহন, তাহলে সংবহন কলার কোষ। এই সংবহন কলার কোষের অবস্থান আমরা কি বলতে পারি? আরে বাবা সংবহন তন্ত্র, হ্যাঁ কি না? আর কাজ কি হবে? কাজ হচ্ছে পরিবহন। এবার প্রশ্ন হচ্ছে কাকে পরিবহন, কাকে পরিবহন করে? অনেক কিছুকে পরিবহন করে, যেমন ধর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওদিক থেকে জল। ওকে, বাই দ্য ওয়ে এটা কিন্তু উদ্ভিদের সংবহন তন্ত্র, হ্যাঁ এটা কিন্তু উদ্ভিদের থাকে, এটাই যেন মাথায় থাকে। হ্যাঁ, প্রাণী লিখে দিস না আবার। তাহলে CO2 জল, খনিজ লবণ। ওকে, ব্যাস এই কটা। আর আকৃতি কি হবে রে? পাইপ সদৃশ, পাইপের মতোই তো দেখতে, তাহলে পাইপ সদৃশই হবে, বোঝা গেল? আর লাস্ট আমরা স্লাইডটা পড়বো হচ্ছে কিসের ওপর না, আকার অনুসারে। এই তিনটে শর্ট কোশ্চেন আসতে পারে, তাই জন্য তিনটেই আমি লিখেছি, অনেক হয় কিন্তু তিনটেই মোটামুটি আসার চান্স আছে, ঠিক আছে? কি কি? আমাদের আকার অনুযায়ী সবচেয়ে ক্ষুদ্রতম কে? মাইক্রোপ্লাজমা, এটা একটা ব্যাকটেরিয়া, করতে পারে শর্ট কোশ্চেন। ওকে, চান্স আছে। এরপর হচ্ছে বৃহত্তম, বৃহত্তম কি? উট পাখির ডিম। আর দীর্ঘতম সবচেয়ে লম্বা হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ হচ্ছে সবচেয়ে লম্বা কোষ, ইভেন মানে সেই মানে কোমর থেকে মোটামুটি নিচ অব্দি থাকতে পারে, এতটাই লম্বা, ভাবতে পারছিস? তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু শেষ হয়ে যাও, হইলো না শেষ। আমি একটা হোমওয়ার্ক যেমন প্রত্যেকটা ক্লাসে দিই এবারও দেবো, তো হোমওয়ার্কটা দেখে নে। হোমওয়ার্কটা হচ্ছে ভাই তোরা নিজেরাই বললি, ভাই তোরা নিজেরাই বললি যে বল, তোরা নিজেরাই বললি বা দেখলি যে উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। একবারও মনে হলো না যে উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ? একবারও একটুও মানে সন্দেহ জাগলো না? ওয়েল, সন্দেহ জাগাই উচিত, কারণ বিজ্ঞান পড়তে গেলে সন্দেহ জাগতে হবে, প্রশ্ন করতে হবে। তো প্রশ্নই আমার কাছে এটা যে কোষ তো আণুবীক্ষণিক, আর উট পাখি যদি এত বড় হয় তার ডিমটা মোটামুটি এতটা হবে, তাহলে কোষ যদি আণুবীক্ষণিক হয় তাহলে উট পাখির ডিম কি করে আমরা খালি চোখে দেখতে পাই? এটাই তোদের কাছে প্রশ্ন। কমেন্টে লিখবি অথবা নিচে আমাদের দেখবি ভিডিওর কমেন্টে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেটা লিখে পাঠাবি, আমি নিশ্চয়ই পরের ক্লাসে সেটা দেখাবো, অথবা কমিউনিটিতে পোস্ট করব, ঠিক আছে? কিছু না কিছু করে তোদের অ্যাপ্রিসিয়েট করব, অথবা উত্তরটা বলে দেবো। তাহলে কোশ্চেনটা কি হলো? উট পাখির ডিম
খালি চোখে দেখা যায় কিভাবে? হলো? তাহলে এই গেল আমাদের কোষের বৈচিত্র্যর ব্যাপার স্যাপার। ঠিক আছে, কেমন লাগলো জানাস, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, চলো টাটা।